আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সায়েন্স বিভাগের শিক্ষার্থী তোমাদের অনেকের কাছে ফিজিক্স একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে দেখতেছি আমি। কারণ হচ্ছে ইন্টার লাইফের প্রথম থেকে অনেকে সঠিকভাবে ফিজিক্স ঠিকমতো টাইম দিয়ে পড়ো নাই, কিংবা সঠিক গাইডলাইন পাও নাই যে কীভাবে পড়লে আমি ভালো করতে পারবো। তো তারা অনেকেই এখন টেনশনে আছে যে লাস্ট 1-1.5 মাসে আমি কিভাবে ফিজিক্সটা পড়ে কমপ্লিট করতে পারি এবং সেই সাথে কিভাবে আমি পরীক্ষায় ফুল মার্ক অ্যান্সার করতে পারবো এবং ফুল মার্ক পেতে পারবো। এখন ফুল মার্কের কথা আমি কেন বলতেছি, কারণ দেখা গেছে যদি এনিহাও কোয়েশ্চেনটা একটু ইজি হয় সব জন্য, তো মার্ক সবাই বেশি পায়। লাইক হচ্ছে যে ধরো অনেকে 90%, 95% অনেকের জন্য ইজি হয়ে যায় পাওয়া, যদি কোয়েশ্চেন একটুটা ইজি করে। তো সেই কেসে দেখা যায় যখন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষা দিতে বসবা, তখন তোমার পার্সেন্টেজ কম থাকলে এনিহাও সায়েন্সের এই 3টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কোনোটাতে কম থাকলে তোমার বইটা পরীক্ষা দেওয়া বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কমে আসে। তো এই জন্য আমাকে এখন যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ইচ্ছা পোষণ করো বা ইচ্ছা রাখো, তাদেরকে অবভিয়াসলি এই 3টা সাবজেক্টে মিনিমাম যত বেটার মার্ক প্লেস করা যায় সে তত বেটার মার্ক পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে। তো সব থেকে বেস্ট কত মার্ক আনতে পারো? ফুল মার্ক, তাই না? কারণ তোমার হচ্ছে 75 ফিজিক্স ফার্স্টে 75, ফিজিক্স সেকেন্ডে 75, 150। তো এই 150 সাথে 150-এর বেশি তো তুমি পাইতে পারবে না। তো 150-এ কীভাবে 150 পাওয়া যায় সেইটারই কিছু কনসেপ্ট, কিছু আইডিয়া তোমাদেরকে দিব, এবং সেই সাথে যাতে তোমরা কনফিডেন্টলি ফিজিক্স এক্সাম দিতে বসতে পারো সেটারও কিছু আইডিয়া আজকে তোমাদেরকে দিব। চলো শুরু করি। আচ্ছা বলো তো, তোমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আছে? 14টা। ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড মিলে 14টা। ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড মিলে টোটাল হচ্ছে 14টা চ্যাপ্টার আছে। ফিজিক্স ফার্স্টে কী আছে? 2 ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, মহাকর্ষ বিকর্ষ, পদার্থের স্থিতিস্থাপকতা, পর্যাবৃত্ত গতি এবং আদর্শ চাপ, তাই না? আদর্শ গ্যাস, সরি। আচ্ছা, ফিজিক্স সেকেন্ডে কি আছে বলো তো? তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, আচ্ছা বাংলা ইংলিশ মিলাই লিখছে, আচ্ছা সমস্যা নেই। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপরে ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল নিউক্লিয়াস এবং সেমিকন্ডাক্টর, তাই তো? তাহলে টোটাল হচ্ছে 14টা চ্যাপ্টার আছে। তো এই 14টা চ্যাপ্টারকে কীভাবে পড়লে, কীভাবে এই টাইম মেনটেন করে পড়লে আমি ভালো রেজাল্ট করতে পারবো এবং কী কী পড়তে হবে সেই জিনিসটা আমাকে এখন জানা লাগবে, ঠিক আছে? তো আমি তো জানি ফিজিক্সে আমার হচ্ছে সিকিউতে আমার কয়টা অ্যান্সার করা লাগবে? 8টা সৃজনশীল আসবে, 8টা থেকে 5টা। আবারও বাংলা ইংলিশ হয়ে গেছে, আমার বাংলা ইংলিশ লেখার একটা অভ্যাস চলতেছে। তো 8টা থেকে 5টা সৃজনশীল আমাকে অ্যান্সার করতে হবে। আর এমসিকিউ থাকবে কত? 75। আচ্ছা দেখো, তো আমাকে হচ্ছে এখানে কয়টা চ্যাপ্টার? টোটাল 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল আসবে। এখানে কয়টা চ্যাপ্টার? 7টা চ্যাপ্টার। 7টা চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল আসবে? 8টা সৃজন 8টা সৃজনশীল আসবে। তার মানে কোনো চ্যাপ্টার থেকে কি একাধিক সৃজনশীল আসবে। ওইটা আমি তোমাকে বলে দেবো কোনটা থেকে আসতে পারে। সেই সাথে এতটুকু আইডিয়া হয়ে গেছে, আমি যদি 5টা চ্যাপ্টার ভালো মতো পড়ি তাহলে সেই ক্ষেত্রে আমার সৃজনশীল আমার কভার হয়ে যাচ্ছে ভালো মতো, মানে ভালো মতো কোনো কিছু কাজ করবো না। আর বাকিগুলোকে আমি তার মানে পড়বো না? বাকিগুলো অবভিয়াসলি পড়বো, কিন্তু ওইগুলো থেকে সৃজনশীলও প্র্যাকটিস করে যাব। কিন্তু যেহেতু শেষ সময় দেখে হচ্ছে যারা অলরেডি ফিজিক্স এখন কভার হয়ে গেছে সব কিছু পড়া, তারা হচ্ছে কি রিভিশনের উপরে থাকবা সব কিছু। কিন্তু যাদের পড়া হয়নি তাদেরকে বলবো আগে 5টা চ্যাপ্টার বাছাই করে ভালো মতো পড়ো, যাতে ওইটা থেকে সৃজনশীল যেখান থেকে আসুক, জাহান্নাম থেকে আসলে যাতে তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? আর বাকি চ্যাপ্টারগুলো এমনভাবে পড়বো যাতে এমসিকিউতে তুমি না আটকা, প্লাস সৃজনশীলও প্র্যাকটিস করে যাবে। যদি দেখো যে তুলনামূলক ওই চ্যাপ্টারগুলো থেকে সৃজনশীল আসছে, তুমি অ্যান্সার করতে পারো। চলো ফিজিক্স ফার্স্ট নিয়ে কথা বলি আমি আগে। ফিজিক্স ফার্স্ট কি আছে? ভেক্টর, তাই না? ভেক্টরে সবার পছন্দের জায়গা থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে বলো? প্রথমটা সবাই জানো, নদী নৌকা, মানে আস্তে আস্তে পুইচা গেছে। মানে এখন এখান থেকে কত পারবে পেঁচায় একটু চিন্তা ভাবনা করে, একটু নর্মাল নিয়ম থেকে একটু ডিফারেন্ট ওইতে এখানে ম্যাথগুলো দেওয়া যায় কিনা সেই চিন্তা করে। বৃষ্টি ছাতা, তাই না? এটার পাশে লেখা রাখি আপেক্ষিক বেগ।
তারপর হচ্ছে কি রেজাল্টেন্ট। অবশ্য রেজাল্টেন্ট এই দুইটার মধ্যে পড়ে, কিন্তু আমি হচ্ছে রেজাল্টেন্ট দেখতেছি দুয়ের অধিক বল, দুয়ের অধিক ভেক্টর। ভেক্টর মানে বল হইতে পারে, বেগ হইতে পারে, একাধিক ইয়া করতে পারে। সেই সাথে ডট ক্রস। ডট ক্রস থেকে কি কি কোশ্চেন আসতে পারে? কোণ কত, লম্ব বা সমান্তরাল, হওয়ার শর্ত কি, ঠিক আছে। সেই সাথে আরো কি দিতে পারে এখান থেকে? আয়তন বা ক্ষেত্রফল, ঠিক আছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যালকুলাস, ভেক্টর ক্যালকুলাস পার্ট, তাই না? আরেকটা হচ্ছে কি ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা, তো অনেকগুলো টপিক, তো কোনখান থেকে পড়লে আমার কমন পাওয়ার চান্স বেশি থাকবে? এখন তার আগে তোমাকে একটা মজার জিনিস বলি, এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো মতো পড়ো তাহলে তোমার হচ্ছে 2টা সৃজনশীল কমন থাকবে। তো কেন বলতেছি 2টা সৃজনশীল কমন থাকবে? তো সবগুলো বোর্ডে না, বেশিরভাগ বোর্ডে ভেক্টর থেকে 2টা সৃজনশীল কমন থাকে, কজ যেহেতু এখান থেকে আসার মানে সৃজনশীল আসার জায়গার অভাব নাই, মানে অনেক টাইপেরই কোয়েশ্চেন আসতে পারে। তো দ্যাটসে দেখা যায় হচ্ছে কি 2টা সৃজনশীল বানানোর জন্য ভেক্টর টিচারদের একটা পছন্দের জায়গা, ঠিক আছে। সব বোর্ডে যে ভেক্টর দিয়ে 2টা সৃজনশীল আসবে তা না, বাট বেশিরভাগ বোর্ডে ভেক্টর দিয়ে 2টা সৃজনশীল আসবে। তো যারা ভেক্টর ভালো পারো তারা আরও ভালো করে ভেক্টরটা পড়তে পারো, যাতে তোমার 2টা সৃজনশীলের 20 মার্ক কনফার্ম হয়, ঠিক আছে। 2টা সৃজনশীলের 20 মার্ক কনফার্ম হয়, ওকে। আচ্ছা, এখন 20 মার্কের মধ্যে আমি প্রথমে ইনিশিয়ালি গ আর ঘ নিয়ে কথা বলবো, তারপরে ক আর খ নিয়ে কথা বলবো, প্রত্যেকটা চ্যাপ্টারে একসাথে। আচ্ছা, তো নদী নৌকা কি কি কোয়েশ্চেন আসতে পারে? সর্বনিম্ন সময় দিয়ে, সর্বনিম্ন পথের কনসেপ্ট দিয়ে, এবং যে কোনো দিকে নৌকা চালনা করলে এনি কোয়েশ্চেনই এখান থেকে আসতে পারে। সেই সাথে বৃষ্টি ছাতা। বৃষ্টির সাথে আগে হচ্ছে আমরা দেখতাম জাস্ট 2টা কনসেপ্ট থাকতো, হয় বৃষ্টির সাথে দৌড়ানোর ইয়া দিয়ে আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলতো, বা বৃষ্টি আর বাতাস দিয়ে আসতো, ঠিক আছে। তো ইদানিং বোর্ডে কিছু কনসেপ্ট দেখা গেছে যে বৃষ্টি, বাতাস এবং লাইক বেগ, মানে একটা বেগে চলতেছে, ধরো গাড়ি চলতেছে, তুমি দৌড়াইতেছো, তো 3টা কনসেপ্ট একসাথে চলে আসে। তো ওই কনসেপ্টের ম্যাথগুলো দেখতে পারো, বোর্ড কোয়েশ্চেন তুমি যদি একটু ঘাটাঘাটি করো এনাফ ম্যাথ আছে নদী নৌকা বৃষ্টি ছাতার ক্ষেত্রে। তারপর হচ্ছে 2-এর অধিক বল, মানে হচ্ছে যদি একই বিন্দুতে একাধিক ফোর্স ক্রিয়া করে তাহলে তার রেজাল্টেন্ট কী হবে সেটার উপর ম্যাথ আসতে পারে। ডট ক্রস। ডট ক্রসে হচ্ছে তোমার 2টা ভেক্টর দিয়ে বলবে কোণ নির্ণয় করো, কোণ নির্ণয় সূত্র কি, আমার কোণ নির্ণয় হচ্ছে কি ডট আমার কাজে লাগে, লম্ব বা সমান্তরাল হওয়ার শর্ত, ওইটা ম্যাথ আসতে পারে, আয়তন বা ক্ষেত্রফল নির্ণয় সেগুলো আসতে পারে। কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট আসার জায়গা হচ্ছে এই নদী নৌকা এবং বৃষ্টি ছাতা, ঠিক আছে। তো এইগুলা অন্যগুলা পার্ট থেকে কোয়েশ্চেন আসার চান্সেস কম থাকবে। ভেক্টর ক্যালকুলাসে 3টা পার্ট আছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তো গ্রেডিয়েন্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে, কীরকম আসতে পারে যে এই কোনো একটা ভেক্টরের মধ্যে কোনো একটা আননোন মান থাকবে, যেটা দিয়ে বলবো হচ্ছে যে এর মান কত হলে এটা সলিনয়েডাল হবে, কারণ আমরা কি জানি ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল। আবার কার্লের ক্ষেত্রে বলবে অঘূর্ণনশীল, যে এতর মান কত হলে ভেক্টরটা অঘূর্ণনশীল হবে, কার্ল 0 হলে অঘূর্ণনশীল হয়। এই টাইপের ম্যাথ ক্যালকুলাস পার্ট থেকে আসতে পারে। এখন ভেক্টর থেকে আর কিছু কি আসবে? আরেকটা পার্ট আছে যেটা আসতে পারে, সেটা হচ্ছে একক ভেক্টর। এখন একক ভেক্টরটা কিভাবে নির্ণয় করতে পারে? শুধু একক ভেক্টর তো বলবে না, তার সাথে একটা ল্যাজ লাগিয়ে দিবে। বলো তো সেই ল্যাজটা কী হতে পারে? যারা পড়ছো তারা জানো সেই ল্যাজটা কী হতে পারে। সেটা বলবে হচ্ছে লম্ব একক ভেক্টর, বা একটু ইজি যদি দিতে চাই তাহলে বলবে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো ভেক্টর থেকে এর বাইরে কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম, এর মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে, তার মধ্যে এই 2টা কনসেপ্ট থেকে কোয়েশ্চেন বেশি আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কনসেপ্ট, এখন আমি এই 2টা কনসেপ্ট থেকে বেশি আসবে, এখন যদি বলছি 2টা সৃজনশীল আসবে, তো 2টা সৃজনশীলের প্রাধান্য এই 2টাই পাবে প্রথমে, তারপরে বাকি আরেকটা যে সৃজনশীল আসবে সেইটা হয়তো বা অন্য কোনো টপিক দিয়ে আসতে পারে, ওকে। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 নিউটনের বলবিদ্যা, তাই না? ভাই রে ভাই, চ্যাপ্টারে পোলাপাইন যে কী ভয় ভাই, কিন্তু খুবই মজার একটা চ্যাপ্টার।
নিউটনীয় বলবিদ্যা, এটা হচ্ছে চ্যাপ্টার 4। এখান থেকে আমি তোমাকে বলি 2টা সৃজনশীল আসবে কিছু কিছু বোর্ডে, ভেক্টর থেকে বেশিরভাগ বোর্ডে 2টা সৃজনশীল আসার চান্সেস বেশি, আর নিউটনীয় বলবিদ্যা থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা মিডিয়াম। ঠিক আছে, তো এই 2টা চ্যাপ্টার পড়লে আমি এতটুকু শিওর থাকতে পারবো যে মিনিমাম 3টা সৃজনশীল আসবে। তো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4 যদি পড়লি আমি, তাহলে মিনিমাম 3টা সৃজনশীল আমি কমন পাচ্ছি, এটাকে আমি আইডিয়া গেইন করতে পারি। ঠিক আছে, এখন এখান থেকে সৃজনশীল কী থেকে আসতে পারে? তো সবার ফেভারিট জায়গা সৃজনশীল দেওয়ার ব্যাংকিং, আর কিছু দিক বা না দিক ব্যাংকিং থেকে থাকবে। এখন ব্যাংকিং থেকে হচ্ছে কি থাকতে পারে, ব্যাংকিং কোন কত, রাস্তা কতটুকু উঁচু থাকা লাগবে, বা হচ্ছে গাড়িটা সেফলি রিচ করতে পারবে কিনা, এই টাইপের কোয়েশ্চেনটা বেশি আসবে। তো ব্যাংকিং থেকে কোয়েশ্চেন আসার চান্স এখানে সব থেকে বেশি। তারপরে হচ্ছে কৌণিকের পার্টটা। এখন কৌণিকের পার্টের মধ্যে অনেক কিছু পড়ে, তার মধ্যে প্রথম হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক, তো জড়তার ভ্রামক কোন কোন ম্যাটেরিয়াল, লাইক হচ্ছে কোন একটা দ্বন্দ্বের জন্য কীরকম হবে, কোন একটা গোলকের জন্য কীরকম হবে, সিলিন্ডারের জন্য কীরকম হবে, কিংবা তোমার এখানে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি বা কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, এই কনসেপ্টের ম্যাথ আসতে পারে। সেই সাথে হচ্ছে পাখা বন্ধ, হ্যাঁ না, ফ্যান অফ, পাখা বন্ধ করলে কতবার ঘুরবে, এই কনসেপ্টের ম্যাথ আসবে, বা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষণশীলতার উপর। ওকে, এটার পাশাপাশি কি আসতে পারে? সংঘর্ষ। সংঘর্ষ থেকে কোশ্চেন আসার চান্স একটু কম, বাট বেশিরভাগ কোশ্চেন হচ্ছে তোমার এই যে এই 2টা পার্ট থেকে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, একটু যদি তোমাকে হচ্ছে একটু প্যাচ খাওয়াইতে চায়, মানে একটু যদি তোমাকে প্যাচ খাওয়াইতে চায়, তাহলে সেইখানে হচ্ছে তখন এখানে হচ্ছে একটা জিনিস অ্যাড করে দিবে, ঘর্ষণ। তো ঘর্ষণ থেকে কোয়েশ্চেন আসার চান্স মোটামুটি আছে। তো এই টপিকগুলো পড়লে নিউটনের বলবিদ্যা থেকে তোমার 90% কেসে সৃজনশীল কমন পাবে, 90% টপিক এই টপিকগুলোর ভিতর থেকে কমন পাবে। এখন এর বাইরে কী কী ম্যাথ আসতে পারে সেগুলো দেখো। সেগুলো হচ্ছে ধরো তোমার ইয়াতে রকেটের ম্যাথ আছে, এখান থেকে সৃজনশীল কম আসে, লিফট আছে। তারপর যে 9-10-এর যে ম্যাথগুলো পড়ছিল না, 9-10-এর যে ভরবেগ সংরক্ষণশীলতা নীতি, নিউটনের তৃতীয় সূত্র, ওই কনসেপ্টের উপর ম্যাথ আসতে পারে। তো ওইগুলো হচ্ছে কি আসার সম্ভাবনা 10%। মানে এখানে যেগুলো লিখতেছি, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, রকেট, লিফট, বা তোমার হচ্ছে যে নৌকা 2 পাশ থেকে 2জন লাফ দিছে, বা হচ্ছে যে একটা বল করছে, ব্যাটসম্যান হচ্ছে এত ডিগ্রি কোণে ঘুরায় বল মেরে দিছে, এখান থেকে আসার চান্সেস কম থাকবে। কিন্তু এই যে এই পোর্শনগুলো থেকে সৃজনশীল এখানে বেশি আসবে। তো যখন তুমি ম্যাথ প্র্যাকটিস করবা, এই পোর্শনগুলো থেকে ম্যাথ প্র্যাকটিস করবে। এখন ভাই ম্যাথ প্র্যাকটিস করবো কই থেকে? ভেক্টর বা বলবিদ্যা যাই বলি না কেন, তোমার ম্যাথ প্র্যাকটিসের প্রথম জায়গা হচ্ছে টেস্ট পেপার এবং মেইন বই। ঠিক আছে, যেহেতু শেষ সময় আছে, তো তোমরা হচ্ছে বোর্ড কোয়েশনের প্রতি একটু মনোযোগ হবা, সেই সাথে মেইন বইয়ে কী কী কোয়েশন আছে, এক্সাম্পলে উদাহরণে, সেগুলোর দিকেও একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা, লিখবা, খাতায় লিখতে হবে। ঠিক আছে, যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে তোমার মাসল মেমোরি এত বাড়াও যাতে হচ্ছে কি তুমি এই জিনিসটা না ভুলো। ধরো যে আমি এখানে একটা ম্যাথ করলাম, পাখা বন্ধ হয়ে যাওয়ার ম্যাথগুলো করলাম। ঠিক আছে, তো পাখা বন্ধ হয়ে যাওয়ার তুমি হচ্ছে প্রথমে একটা ম্যাথ করলো, তোমার সময় লাগলো হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, সে 5 মিনিট লাগলো, একদম প্রথম টাইম তুমি তুমি করতেছো 5 মিনিট লাগবে। সেম ম্যাথটা তুমি হচ্ছে 1 ঘন্টা পর আবার রিক্যাপ করো, তোমার 5 মিনিটের জায়গাটা 2.5 মিনিট হয়ে যাবে। এবং তুমি যখন থার্ড টাইম ওইটা করবা, তোমার ওইটা টাইম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো লাগবে। ফোর্থ টাইম করতে গেলে তোমার হচ্ছে কি ম্যাথটা করতে অত বেশি চিন্তা করা লাগবে না, তোমার যদি ফর্মুলা মাথায় থাকে, তুমি জাস্ট হচ্ছে ক্যালকুলেটারের চাপতে যতক্ষণ লাগবে ততক্ষণ সময় তুমি ম্যাথটা করতে পারবা। তো এই জন্য হচ্ছে বলি, একটা ম্যাথ তুমি যখন হচ্ছে একটা টাইপের ম্যাথ যতবার প্র্যাকটিস করবা, তোমার ওইটার শার্পনেস আরও বৃদ্ধি পাবে, ওইটার টাইমিং আরও কমে আসবে। তো ইঞ্জিনিয়ারিংয়ে যদি অ্যাডমিশন যারা দিতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব নেসেসারি, যে একটা ম্যাথ বারবার করে এমনভাবে নিজের আয়ত্ত করা, বা নিজের মধ্যে এমনভাবে এই জিনিসটা সেট করা, যাতে তুমি কোনো একটা জিনিস দেখলে বলো, আরে এইটা তো এমনে করে, এইটা এমনি তো করে, এইটা ভাই ধূপধাপ করে লিখে ফেলবা, তাহলে তোমার সময় কম লাগলো। অনেক একটা কোশ্চেন করো না যে ভাইয়া বোর্ড পরীক্ষায় তো 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাইছি, বাট এখানে অ্যাডমিশন 60 মিনিটে 100টা কেমনে দেখাবো, অনেকের এইরকম একটা চিন্তা ভাবনা থাকে, তাই না? তো তাদের জন্য এটা,
তো যাদের এরকম মাসেল মেমোরি, ক্যালকুলেশন এবিলিটি, সেই সাথে হচ্ছে ম্যাথ ধরার এবিলিটি বেশি, তো তারাই এই যে সব প্লেসগুলোতে শাইন করবে যে হ্যাঁ এইটা তো এমনি করে এই জিনিসটা যার মধ্যে কাজ করবে, যার মাসেল মেমোরি বেশি থাকবে, যার ক্যালকুলেশন এবিলিটি বেশি থাকবে, তারা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কিন্তু অলরেডি আগায় যাবে। অলরেডি দেখবা তোমরা যারা আছো, তোমাদের অনেক বন্ধুরা দেখবা যে তুমি একটা ম্যাথ তাদের কাছে নিয়ে গেছো, ভাই ভাই এটা সলভ করে তো এটা দেখি তো পারি না, তো ওরা দেখবো যে কেমনে কেমনে জানি পাইরা যায় অনেক অল্প সময়, তো তখন তুমি অবত আরে ভাই ও কেমনে পারে, এইটাই ওর শ্রম, এটার পিছনে ওকে অবদান রাখছে যে একটা ম্যাথকেও কম সময় করতে পারতেছে। আচ্ছা তারপরে চলো লিখে রাখছিলাম, আচ্ছা এটা হবে অধ্যায় 5, ঠিক আছে? কি কাজ, ক্ষমতা, শক্তি। বলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে কি তোমরা জানো? কুয়া। কুয়া বললে ভুল হবে, চৌবাচ্চা। আচ্ছা দেখি এটা কমেন্ট সেকশনে কেউ বলতে পারো কি না যে আমি কুয়া লিখে এখানে কাটলাম কেন? ঠিক আছে, আমাদের অনেক জায়গায় ম্যাথে বলা থাকবে যে কুয়া খালি করার জন্য, তো কুয়া খালি করার যে কথাটা বলা হয়, তো ওই সব কেসটা অ্যাকচুয়ালি আছে না যে ভুল, বিজ্ঞানের ভাষায় ভুল। তো কেন ভুল এটা আমি কমেন্টে তোমাদের অ্যান্সার আশা করতেছি। তো বেসিক্যালি এটা হবে কি চৌবাচ্চার কনসেপ্ট বা পানির ট্যাঙ্ক, এটার কনসেপ্ট, ঠিক আছে? তো চৌবাচ্চা খালি করা, যেন সবসময় যে খালি করি তা না, মাঝে মধ্যে কী হয় অর্ধেক খালি করি, তাই না? মাঝে মধ্যে কী হয় 1/3 খালি করে, যে কোনোটুকুই খালি করতে পারি। তো এই চৌবাচ্চা খালি করতে গেলে আমার কৃত কাজ কত, তাই না? তারপর হচ্ছে কি পাম্পের ক্ষমতা কত বা কত সময় হচ্ছে কি পাম্পটা হচ্ছে ওটাকে খালি করতে পারবে, সেই সাথে হচ্ছে কি কর্মদক্ষতা, তাই না? এই কনসেপ্ট থেকে মানে এইটা হচ্ছে এখান থেকে আসার মতো মাখন পার্ট, মানে এটা যে 3 আসটা দিলে ভুল হবে, যতগুলো আসটা আছে ততগুলো আমি দিয়ে দিতাম পারলে, ঠিক আছে? তো বেশিরভাগ বোর্ডে দেখবো চৌবাচ্চা থেকে ম্যাথ দেওয়ার চেষ্টা করবে, এবং ইদানিংকালে দেখা যাচ্ছে চৌবাচ্চার ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল করার চিন্তা ভাবনা করতেছে বা দেখতেছে। তোমরা যদি হচ্ছে বোর্ড কোয়েশনগুলো ঘাটো, বিশেষ করে সিলেট বোর্ড 2023 একটা কোয়েশন আসছিলো, এটা আমি তোমাকে সাজেস্ট করবো, যদি ওই ম্যাথটা তোমরা যদি বুঝতে পারো তাহলে চৌবাচ্চার ম্যাথের যে কনসেপ্টটা সেটা তোমাদের ক্লিয়ার হবে। সিলেট বোর্ড 2023 মাথায় রেখো। আচ্ছা তো চৌবাচ্চা খালি করার ম্যাথ গেলো, তারপর এছাড়া আরও কী কী আসতে পারে? এনার্জি কনভারসেশন, এনার্জি কনভারসেশন, তারপর সেই সাথে শক্তি রূপান্তরের কিছু ম্যাথ আসতে পারে, যেমন হচ্ছে যে ধরো আমার স্প্রিং শক্তি যদি আমার গতি শক্তিতে রূপান্তর হয়, কিংবা ধরো হচ্ছে আমার যদি এটা কি বিভব শক্তিতে রূপান্তর হয়, কিংবা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, তাপ শক্তিতে রূপান্তর, এই কনসেপ্টের কিছু কিছু ম্যাথ এখানে আসার মতো থাকে, কিছু কিছু ম্যাথ। এবং সেই সাথে আর কি কি ইম্পর্টেন্স আছে এখানে ম্যাথগুলোর মধ্যে একটু বলো তো? আরও কিন্তু অনেক আছে। তো এনার্জি কনভার্সনের মধ্যে অনেক ম্যাথ থাকে যেগুলো তোমার হচ্ছে কি এখানে আসার মতো, যেমন যে কোনো শক্তি থেকে যে কোনো শক্তিতে রূপান্তরের কনসেপ্টটা যেটা বললাম আর কি। সেই সাথে অভিকর্ষের বিপরীতে কৃতকাজ যেটা, সেখান থেকে ম্যাথ আসতে পারে। তো সেখান থেকে যদি ম্যাথ আসে তোমাকে হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ এবং কাজ ক্ষমতা শক্তি মিলাই সৃজনশীল আসতে পারে। সেই সাথে তারপর কৌণিক শক্তির যে গতিশক্তির যে পার্টগুলা, সেগুলো থেকে এখানে ম্যাথ দিবে। আর এছাড়াও তোমরা যদি হচ্ছে 20, 21, 22-এর ম্যাথগুলো ঘাটাও, তোমাকে হেলানো তোলে তোমাকে বিভিন্ন শক্তি কনভার্সনের ম্যাথ থেকে দেখবা সৃজনশীল আসতে দেখা গেছে, কিংবা হেলানো তোলে বিভিন্ন পয়েন্টে গতিশক্তি বা বিভব শক্তির তুলনা করতে বলছে, বা টোটাল শক্তি এখানে কত হবে সেই তুলনাগুলো করতে বলছে। তো তুমি যদি কাজ ক্ষমতা শক্তির দিকে তাকাও, শক্তি রূপান্তরটাও অনেক ইম্পর্টেন্স রাখে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘটনার উপর ডিপেন্ড করে বলা যায় যে এই ঘটনার জন্য এখানে এই শক্তি থেকে এই শক্তির রূপান্তর হচ্ছে, এখানে কাজ শক্তিতে রূপান্তর হচ্ছে, শক্তি কাজে রূপান্তর হচ্ছে, তাই না? তো এই টপিকটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া পড়ে। তারপর হচ্ছে হেলানো তলের পাশাপাশি শক্তি রূপান্তরের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু এই চ্যাপ্টার থেকে ভালো মতো প্র্যাকটিস করে যাবা। আর সেই সাথে আরেকটা জিনিস হয়তো বা আমি হচ্ছে এখন হালকা একটু টাচ দিয়ে যাই, কারণ সেটা হচ্ছে সরল দোলকের পার্টটা। এখান থেকে এনার্জির যে ম্যাথগুলো সেগুলো আসারও চান্স থাকে, কিন্তু এটা এখানে কথা বলতেছি না কেন, কারণ এটা নিয়ে আমি হচ্ছে চ্যাপ্টার 8 যখন নিয়ে সাজেশনের কথা বলবো তখন আমি এটা বলবো, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপর তুমি যাও হচ্ছে এরপরে কি আছে, মহাকর্ষ, অভিকর্ষ। মহাকর্ষ ও
অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষ থেকে কি আসবে, তাই তো বলা লাগবে। প্রথমে হচ্ছে জি এর মান, জি এর মান বা জি বার দিই এখানে, কারণ হচ্ছে জি এর মান বিভিন্ন কেসে, পৃথিবী থেকে এইচ মিটার উপরে, পৃথিবীর বা যে কোনো গ্রহের এইচ মিটার নিচে, কিংবা কোন অক্ষাংশে কত, তাই না। এখানে তোমার যদি হচ্ছে জি হয়, এখানে জি বার কত হবে। তো বিভিন্ন অংশে জি এর মান কত, তো সেইটা নিয়ে আমার এখানে ম্যাথ আসতে পারে, যেটার চান্স আসা মোটামুটি। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কৃত্রিম উপগ্রহের ম্যাথগুলো। কৃত্রিম উপগ্রহের ম্যাথ করো, এটা কি ভূস্থির উপগ্রহ হবে কি না, পর্যায়কাল কত হবে, কত উচ্চতায় যাবে, কিংবা কত বেগে নিক্ষেপণ করলে এই উচ্চতায় গিয়ে সে হচ্ছে চাঁদের মতো কক্ষপথে চাঁদের কক্ষপথে সে ঘুরবে, এরকম টাইপের অনেক কোয়েশ্চেন আসে। তো কৃত্রিম উপগ্রহ থেকে বেগ, পর্যায়কাল, উচ্চতা, এই কনসেপ্টের বিষয়গুলো তুমি দেখতে পারো, ঠিক আছে। আর এইটার সাথে হচ্ছে মাঝে মধ্যে মুক্তিবেগও কলাপ করে দেয়। এখন মুক্তিবেগ আর হচ্ছে কৃত্রিম উপগ্রহের মধ্যে ডিফারেন্সটা কি? মুক্তিবেগ মানে হচ্ছে কি, তুমি ওই গ্রহের যে বায়ুমণ্ডল স্তর আছে সেটা ছেড়ে এমনভাবে গিয়ে চলে যাবা যে কখন আর ওইখানে ফেরত আসতে পারবা না। কিন্তু কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কি, সে তুমি হচ্ছে কি তাকে আবর্তন করে ঘুরতে পারবা, ঠিক আছে। তো এটা মিলাই হচ্ছে সৃজনশীল আসে এখানে। এখানে আর কি কি আসতে পারে, এটা ট্রিপল স্টার, প্রাবল্য ও বিভব, ঠিক আছে। এটা থেকে কোশ্চেন আসার চান্স মোটামুটি বেশি না, অল্প, হালকা অল্প। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে এইভাবে তুমি যখন হচ্ছে সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, এটা মাথায় রাখবা। কৃত্রিম উপগ্রহের ম্যাথগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিব, তারপর জি এর বিভিন্ন মানে, তারপর প্রাবল্য ও বিভবের কনসেপ্টের ম্যাথের, ঠিক আছে। নেক্সট টাইম নেক্সট হচ্ছে কি চ্যাপ্টার 7, পদার্থের স্থিতি পদার্থের স্থিতিস্থাপকতা। এখান থেকে কী কী সৃজনশীল আসতে পারে, এই চ্যাপ্টার কিন্তু তোমাদের পুরোটা নাই, যেহেতু তোমরা শর্ট সিলেবাসে, তো প্রবাহের ঘর্ষণের আগ পর্যন্ত পুরোটুক তোমার আছে। মানে হচ্ছে কি ইয়ংয়ের পীড়ন বিকৃতির পোষণ প্লাস হচ্ছে ইয়ার অনুপাতটা, আরে ওনার নাম কি জন্য, আচ্ছা পয়সন অনুপাত থেকে, ঠিক আছে। হচ্ছে পয়সনের অনুপাত। আচ্ছা, পীড়ন বিকৃতি থেকে কি কি আসতে পারে, তাই তো। ওয়াই, ওয়াই মানে কি ইয়ংয়ের মডুলাস, এই পোর্শন থেকে কি কোয়েশ্চেন বেশি আসবে। দৃঢ়তার গুণাঙ্ক, এটা থেকে কোয়েশ্চেন না আসার সম্ভাবনাই বেশি। এবং বাল্ক মডুলাস বা আয়তন বিকৃতির গুণাঙ্ক, বা সেই সাথে হচ্ছে সংনমতা, এখান থেকে এটা থেকে কোয়েশ্চেন আসবে বেশি এখানে। আর সংনমতা থেকে বা আয়তন গুণাঙ্ক, এই পার্ট থেকে মোটামুটি আসবে। সেই সাথে পয়সন অনুপাত থেকে তো দিবেই। তো এই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমাদের সবার জন্য, যারা হচ্ছে লাইক লিটারালি এ প্লাস তুলতে চায় কোনো মতে, ভাই আমি এ প্লাস তুললেই খুশি, আমার হচ্ছে 90 বা 100 লাগবে না, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে একটা মাখন চ্যাপ্টার, যে আমি অল্প পড়ে এখানে আমি সৃজনশীল কমন পাওয়ার মতো চান্সেস ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো এখানে কি আর কিছু আসার মতো নাই, আছে এখানে আর একটা আছে, সেটা হচ্ছে কি একক আয়তনে সঞ্চিত শক্তি। আরেকটা পোর্শন কি আসে, একক আয়তনে সঞ্চিত
শক্তি। তো এটা বেসিক্যালি হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, আর এইটা মিলায় একটা সৃজনশীল দিতে পারে, এটারও আসার চান্স মোটামুটি আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে কি অল্প পরে তুমি একটা সৃজনশীল মাস্ট কমন পাচ্ছ। তো এই চ্যাপ্টারটাকে আমি বলবো সবাই হচ্ছে লাইক দিয়ে রাখো যে এটা আমি খুব ভালো করে পাবো, এখান থেকে আমি একটা সৃজনশীল পাবো এবং এটা অ্যান্সার করবো, এরকম একটা চিন্তাভাবনা সবাই মাথায় রাখতে পারো। তারপরে পর্যায়কাল বা পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, তো এখান থেকে কী কী আসতে পারে? মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দেখবা সবাই অনেক এই সৃজনশীলটা ফেস করছো, পাহাড়ের উচ্চতা প্লাস কি বলে দোলনকাল। যে দোলনকাল কোথায়? এন সেকেন্ড সময় হারালে বা গেইন করলে। ঠিক আছে, আচ্ছা, তো পাহাড়ের নিচে যখন বেসিক্যালি সেকেন্ড দোলক থেকে আসে, যে সেকেন্ড দোলকের পর্যায়কাল কত? 2 সেকেন্ড। তো এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে আমি এইচ মিটার উঁচু যখন একটা পাহাড়ে উঠলে তোমার হচ্ছে কি হবে, দোলনকালের চেঞ্জ আসবে, ঘড়িটা হয় একটু স্লো হয়ে যাবে, তাই না? তো কতটুকু স্লো হবে, কেন স্লো হবে, ওই কনসেপ্টের ম্যাথগুলো আসবে। কিংবা হচ্ছে ধরো একটা খনির ভিতর নিয়ে গেল, এইচ মিটার নিচে দিয়ে গেলো, তাইলে দোলনকালের কী পরিবর্তন আসবে। সেই সাথে তোমার পাহাড়ের উচ্চতার সাথে কি তোমার পর্যায়কালের সম্পর্ক আছে। এটা কিভাবে আসছে? অভিকর্ষ ত্বরণের কারণে, তাই না? তো ওই কনসেপ্টের উপর বেস করে ম্যাথ দিবে। তারপর এখান থেকে এটা থেকে বেশিরভাগ কেসে আসে সৃজনশীলগুলো, এটা থেকে বেশিরভাগ কেসে আসে। আর এটার সাথে যদি কেউ রিলেট করতে পারে, তো আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি এলজিটি, মানে কার্যকর দৈর্ঘ্য, অভিকর্ষ ত্বরণ, আর হচ্ছে দরজাকাল। এটা বিভিন্ন সম্পর্ক দেওয়া থাকে, যেটা এত গুণ বাড়ালে কত গুণ পরিবর্তন হবে, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বাট এটার চান্সেস কিছুটা কম। তারপরে সরল দোলক। কিন্তু থেকে যেটা আসবে এনার্জি পার্সন থেকে। তো এই জন্য এটা চ্যাপ্টার 5-এর সময় এখানে বেশি কিছু বলি নাই আমি। তো এনার্জি কনসেপ্ট থেকে কি আসতে পারে বলো তো? এখানে হচ্ছে কি টোটাল এনার্জিটা হচ্ছে কি বিভব শক্তি, তাই না? এখানে টোটাল সাম্যাবস্থায় টোটাল এনার্জিটা কি হবে? গতিশক্তি। তো এখন মাঝখানে বলবে এরকম পজিশনে হচ্ছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হচ্ছে, বা কোনটা হাফ হচ্ছে, কোনটা কখন সমান হবে, এইরকম টাইপের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। কিংবা ডাইরেক্টই বলতে পারে যে এই পজিশনে গতিশক্তি কত, এই পজিশনে বিভব শক্তি কত, বেগ কত, ওই যেটা দুলতেছে তার বেগ কত, এরকম টাইপের অনেক কোয়েশ্চেন দিতে পারে। সেই সাথে আরেকটু ইনক্লুড হতে পারে যে সরণ, বেগ, ত্বরণ। কোনো একটা কণা যে পর্যাবৃত্ত গতিতে চলতেছে তার হচ্ছে কি সরণ, বেগ, ত্বরণের ইকুয়েশন দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো এখানে অ্যাজ ওয়েল এজ ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টার যখন পড়বা এই কনসেপ্টের ম্যাথটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে করবা, বাকিগুলো প্র্যাকটিস করে যাবা যাতে তুমি পারো, জাস্ট এতটুকুটা কনফিডেন্ট থাকলেই হবে। এখানে কি আসবে বলো তো? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস থেকে কি আসতে পারে বলো দেখি? এটা ওপেন সিক্রেট, তোমরা সবাই জানো, আমার বলাটা হচ্ছে এখানে বৃথা। আপেক্ষিক আর্দ্রতা, আরেকটা হবে কি হ্রদের গভীরতা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা থেকে তোমার কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে? একই টাইপের, তাই না? যে আমাকে হচ্ছে কোন স্থানে আমার কি বেশি স্বস্তি মনে হবে, কোন স্থানে অস্বস্তি মনে হবে, বা ওইখানে তোমার আপেক্ষিক আর্দ্রতার ডিফারেন্স করতে বলবে, বা কোন জায়গায় তোমার ঝড় হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এই টাইপের কোশ্চেন এখান থেকে দিতে পারে। তো সবগুলা ধাঁচের কোশ্চেন অ্যান্সার করার প্রসেস একই। তোমরা জাস্ট এই টপিকটা পড়লে তোমার একটা নর্মালি 3-4 কমন আসবে, শিওর থাকো। সেই সাথে হচ্ছে হ্রদের গভীরতা।
তো রোদের গভীরতার সাথে যদি একটা গ বা ঘতে রোদের গভীরতা রিলেটেড ম্যাথ থাকে, জাস্ট লাইক হচ্ছে যে রোদের গভীরতা এইচ বের করতে বলছে, কিংবা হচ্ছে সেই সাথে বলতেছে টেম্পারেচার যদি চেঞ্জ করে দেওয়া থাকে, তাহলে তখন হচ্ছে কি P1 V1 বাই T1 ইকুয়ালস টু কি P2 V2 বাই T2, এই কনসেপ্টটা কাজে লাগতে পারে। তো যে কোনোভাবে রোদের গভীরতার কোশ্চেনগুলো আসতে পারে। তোমরা টেস্ট পেপারে সৃজনশীলগুলো প্র্যাকটিস করো, কিংবা বইয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে প্র্যাকটিস করো। আই থিঙ্ক এখানে এই দুটো সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবে। এটার সাথে আরেকটা কি অ্যাড করতে পারে, হয় তোমাকে CRMS ওয়েব অ্যাড করবে, বা হচ্ছে এনার্জি, ঠিক আছে, গ্যাসের এনার্জি। তো দুইটার যে কোনো একটা কনসেপ্ট অ্যাড করে সেটার সাথে রোদের গভীরতা মেলে একটা সৃজনশীল আসবে, অথবা পুরোটা আপেক্ষিক আর্দ্রতা থেকে একটা কোশ্চেন আসবে, বা এইটা হচ্ছে এটার সাথেও কলাপ করতে পারে গ এবং ঘতে। ঠিক আছে, তাহলে আমি আশা করি হচ্ছে যে তোমরা একটা আইডিয়া পাইছো হচ্ছে যে পুরো ফিজিক্স ফার্স্ট পেপারে কোন জায়গা থেকে কীরকম ম্যাথ আসতে পারে এবং কী কী তোমাকে কতটুকু ইম্পর্টেন্স দিয়ে করা লাগতে পারে। এখন তো আমি যদি চিন্তা করি একটু ফিজিক্স ফার্স্টের চ্যাপ্টারগুলোকে সাজাই, 2, 4, 5, 6, 7, 8, 10। দেখো এখান থেকে আমি বলতে পারবো কয়টা আসবে, 3টা, আর বাকি সবগুলা এখান থেকে আসবে কয়টা, 5টা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার ফিজিক্সে ফার্স্টে সৃজনশীল আসার জায়গাগুলো। তার মানে কি এখানে সবাই একটা একটা করে নির্দিষ্ট আসবে, কিন্তু এখান থেকে দেখো তুমি যদি চ্যাপ্টার 7 সিলেক্ট করো, এখানে অল্প পড়ায় বেশি ভালো করতে পারবা। এখানে অল্প কষ্ট করলে একটু তুলনামূলক কম কষ্ট করা লাগবে অন্যগুলো চ্যাপ্টারের থেকে, কিংবা এটার সাথে হচ্ছে চ্যাপ্টার 6 ধরো, এখানে একটু অল্প কষ্ট করা লাগতে পারে। ঠিক আছে, আর এখান থেকে যেহেতু 3টা আসবে, এখানে কিন্তু কষ্টটা তোমাকে অনেক বেশি করা লাগবে। ঠিক আছে, কিন্তু যারা যেহেতু অনেকে প্রথম দিকে একটু যারা সিরিয়াস থাকো, তারা ভেক্টরটা সবাই অনেক ভালো মতো করে পড়ছে, তো এখানে একটা টিক দিলাম। তো এই 4টা চ্যাপ্টার পড়লে মিনিমাম তুমি 4টা সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো, এবং সেই সাথে 5 কিংবা 8 যদি তুমি অ্যাড করো, 5 কিংবা 8 যদি অ্যাড করো, তাহলে তোমার হচ্ছে আরেকটা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি এইভাবে একটা ভালো সিকিউর জন্য সৃজনশীল প্র্যাকটিসের জন্য জায়গা করতে পারো। এখন আমি 4 দাগাই না কেন, কারণ 4 দাগাই না কেন, 4 হচ্ছে একটা ইজি চ্যাপ্টার, কিন্তু দেখা গেছে হচ্ছে যে না পড়লে বা না প্র্যাকটিস করলে বা কীভাবে পড়বে এটা না জানলে, তখন তাদের কাছে এটা একটু কঠিন হয়ে যায়। তো এই কেস আছে যাদের কাছে কঠিন লাগে তারা হচ্ছে 4 থেকে চাইলে সৃজনশীল নাও অ্যান্সার করতে পারো, কিন্তু যাদের কাছে ইজি লাগে বা যাদের কাছে দেখবো যে কোশ্চেনটা ইজি হয়েছে, আমি এটা দেখে অ্যান্সার করতে ফুল মার্ক মানে 10-এ 10 পাইতে পারো, তো তখন তোমরা এটা অ্যান্সার করো। ঠিক আছে, তো ফিজিক্স ফার্স্টে এখন 1.5 মাসে কীভাবে পড়বা, তাই তো। তো ডেইলি তুমি হচ্ছে 2 থেকে 3 ঘন্টা টাইম রাখো, যেখানে তুমি হচ্ছে ফিজিক্সকে টাইম দেবা 2 থেকে 3 আওয়ার। ঠিক আছে, এবং এটা কন্টিনিউয়াস, মানে কোনো দিন বাদ দেওয়া যাবে না। তোমার নিজের পড়ার রুটিন এমনভাবে সেট করো যে মিনিমাম হলো 2 ঘন্টা সময় দিতে পারো। তো 2 ঘন্টা আমি কী করব, 2 ঘন্টা আমার প্রথম কাজ হচ্ছে আমার বই একবার রিভাইজ করা। আর তুমি যদি জীবনে বই না খুলে দেখো, তাহলে ওই চ্যাপ্টারের ওপর দেখবা হচ্ছে গুগলে বা ইউটিউবে কোনো ওয়ান শট ক্লাস আছে, সেটা দেখতে পারো, কিংবা নিজেই জাস্ট হচ্ছে একবার বইটা থিওরিগুলো রিডিং করে তারপর যে কাজটা করবো, ফর্মুলাগুলা বই রিভাইজ দেওয়ার পর হচ্ছে কি ফর্মুলা প্র্যাকটিস করবা। ওই চ্যাপ্টারে যতগুলো ফর্মুলা আছে সেগুলো প্র্যাকটিস করবা। ফর্মুলা প্র্যাকটিসের পর কাজ থাকবে হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করবা। টেস্ট পেপারে কী কী অ্যানালাইসিস করবা, যেহেতু তোমার শর্ট সিলেবাস, তো শর্ট সিলেবাস যে 3 বছর ছিল 21, 22, 23, এইটা সলভ করলে আই থিঙ্ক তোমার ম্যাথমেটিক্স কত জায়গা থেকে আসতে পারে এই 3টা বোর্ডের বাইরে তোমার আর দেখার দরকার নেই। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তখন গ ঘর আইডিয়া দিলেন, ক খ কী করবো, 3 মার্ক, তাই না? একটা সৃজনশীলের 3 মার্ক, বাকিগুলো কি ক্যালকুলেট করে, তাহলে টোটাল কত, 15 মার্ক। 5টা সৃজনশীলে 15 মার্ক। কী করবো, এই 15 মার্কের জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে প্রথমে বই। এখন বইয়ের কী পড়বো, বই তো ভাই কিছু খুঁজে পাই না, হয় না। তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে বইয়ে সামারি নামক একটা পার্ট থাকে, তাই না? সামারি নামক বা সারমর্ম নামক একটা পার্ট থাকে, যেখানে হচ্ছে সবগুলো ক সাজানো থাকে, তাই না? ওইখান থেকে আপনি কগুলো পড়ে ফেলতে পারেন, তাই তো। তাহলে খ পড়বো কই থেকে, মেইন বই। মেইন বইতে দেখবেন হচ্ছে বোল্ড লাইন থাকে, অনেক বোল্ড বা বোল্ড কোয়েশ্চেন কিউএস থাকে।
বিভিন্ন জায়গায় দেখবেন, যদি ইসাকের বইটাই ধরেন, বিভিন্ন জায়গায় দেখবেন আপনি যখন চ্যাপ্টারটা পড়তেছেন বিভিন্ন বোল্ড কোয়েশ্চেন আছে, নিচে ছোট করে অ্যান্সারটা দেওয়া আছে, ওই বোল্ড কোয়েশ্চেনগুলো পড়েন, ওই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে পড়েন, দেখবেন আপনি খ কই থেকে আসে সেটাও পেয়ে যাবেন জায়গা। এখন এই দুইটা যদি পড়ে না করলে আপনার, আর বা এই দুইটা জিনিস যদি আপনার পড়া হয়ে যায় মেইন বই থেকে, তারপর আপনি টেস্ট পেপারে বোর্ড কোয়েশ্চেনে যেগুলো আসছে ক খ বিভিন্ন ইয়ারে, ওই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো আই থিঙ্ক ক খ শুধু যে আমি কী জানি বলে ফিজিক্স ফার্স্টের জন্য এটা বলছি তা না, ফিজিক্স সেকেন্ডে আমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাওয়ার আগে এটাও বলে দিচ্ছি, আপনি ফিজিক্স সেকেন্ড পেপারও যে ক খ যেগুলো আছে সেগুলো আপনি এইভাবে পড়তে পারেন। এখন আমি শুধু ইসাক স্যারের বইয়ের কথা উল্লেখ করছি যে বোল্ড কোয়েশ্চেন আছে এরকম, এটা না, অন্যান্য বই এরকম বোল্ড করে কোয়েশ্চেন দেওয়া নিচে অ্যান্সার দেওয়া আছে। আপনি যদি তপন স্যারের বই দেখেন কিংবা হচ্ছে সেলু স্যারের বই দেখেন বা যে কোনো বই দেখেন, এরকম পার্টগুলো দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করতে পারেন। এবং ওই পার্টগুলো মেইন বইয়ের কোয়েশ্চেনগুলো হয়ে গেলে আপনি 21, 22, 23 সাল এই 3টা সালে যে বোর্ড কোয়েশ্চেনে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলো প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আর কিছু আপনার কখের জন্য আলাদাভাবে পড়া লাগবে না, আপনি প্রায় রেডি, মানে পুরোপুরি রেডি হয়ে যাবেন আমি বলতে পারবো, প্রায় 99% বলবো, কারণ 1% মাঝে মধ্যে একটু উজ্জ্বল রাখা লাগে, ঠিক আছে। আচ্ছা, তো ফিজিক্স ফার্স্ট নিয়ে আই থিঙ্ক আপনারা সবাই একটা আইডিয়া পেয়ে গেছেন। ফিজিক্স সেকেন্ডে চলেন। ফিজিক্স সেকেন্ডে কী কী আছে চ্যাপ্টার বলেন তো? তাপগতিবিদ্যা, তাই তো প্রথম চ্যাপ্টার। আচ্ছা, তো তাপগতিবিদ্যা, আচ্ছা এখানে আমি একসাথে 3টা বলবো। স্থির তড়িৎ, চল তড়িৎ, ওকে। তো এখানে এটা একসাথে বললাম কেন, কারণ এই যে 3টা চ্যাপ্টার আছে এখান থেকে আমার সৃজনশীল আসবে 4টা, মানে এখানে 3টা চ্যাপ্টার থেকে সৃজনশীল আসবে কয়টা? 4টা, যার মধ্যে এইটা থেকে ডাবল সৃজনশীল আসার সম্ভাবনা একটু বেশি, অন্যগুলোর তুলনায় এটা থেকে ডাবল সৃজনশীল আসার সম্ভাবনা একটু বেশি। এখন কি কি আসতে পারে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যে পার্টটা আছে এখান থেকে সৃজনশীল আসার চান্সেস নাই, বা বেশি হলে আপনাকে এখান থেকে অবজেক্টিভে কোয়েশ্চেন দেবে, এর বাইরে দিবে না। এখান থেকে আপনাকে অবজেক্টিভের বাইরে কোনো কোয়েশ্চেন দেবে না। তাহলে আপনি কি পড়বেন এখান থেকে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি সেটা? ডিউ এবং এইটা কোন ফেজে কি কি হবে, সমচাপে কি হবে, সম-আয়তনে কি হবে, সমষ্ণতে কি হবে, রুদ্ধতাপীয়তে কি হবে, সেই পোর্শনগুলো খুঁজতে হবে। এবং প্লাস এখানে কৃতকাজ বা শক্তির যে পোর্শনটা, যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ কত, রুদ্ধতাপীয় অবস্থায় কৃতকাজ কত, সেইটা আপনাকে অ্যাজ ওয়েল এজ এখানে ভালো মতো দেখতে হবে। তারপরে গামা ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, এখানে পিভি টি, এখানে যে পোর্শনগুলো আছে এগুলো আপনাকে দেখতে হবে। সেই সাথে কার্নোট ইঞ্জিনের আপনার হচ্ছে 2টা গ্রাফ আসে প্রায়, একটা হচ্ছে কি আপনার সবার পরিচিত এরকম, তাই না, এই গ্রাফটা, এবং মাঝে মাঝে দেখবেন এটাও আসে, এরকম টাইপের একটা গ্রাফ আসে, বলে স্ট্রেট লাইন, পিভিটি পিভিটি, এরকম টাইপের যে গ্রাফগুলো আসে আপনারা হচ্ছে এগুলা ভালো মতো দেখবেন। মানে এই 2টা গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, তো এগুলো আসার চান্স এখানে সব থেকে বেশি, কার্নোট থেকে। কার্নোটার ইম্পর্টেন্স এখানে আসার চান্স সব থেকে বেশি। আর এখানে হচ্ছে এটা, ঠিক আছে। কারণ এটার পাশাপাশি যদি আরও কিছু আসে, আরও 2টা টপিক আছে যেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে। প্রথমটা হচ্ছে আপনার এনট্রপি। এনট্রপিকে আমি 1 স্টার দিব, কজ এটা মাঝে মধ্যে আসে, প্রায় সবসময় আসে না। কিন্তু কর্মদক্ষতা যেটা আছে সেইটা হচ্ছে ডাবল স্টার, মিনিমাম 20% বোর্ডে কর্মদক্ষতা থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার ক্ষেত্রে এখন আমি এটা পরে লিখলাম কেন, কারণ হচ্ছে কি একটা সৃজনশীল যদি আপনার এই পার্ট থেকে যদি বলছে তাপগতিবিদ্যা থেকে 2টা সৃজনশীল আসতে পারে, একটা আসবে এই পার্ট থেকে আর একটা আসবে আপনার এই পার্ট থেকে, ওকে। আচ্ছা, তারপরে চলেন স্থির তড়িৎ দেখেন।
স্থির তড়িতে সৃজনশীল আসলে দুইটা ফেজ থেকে আসবে। আমি যদি বলি বল, প্রাবল্য, বিভব, আরেকটা আসবে ধারক ও ধারকে সঞ্চিত শক্তি। ঠিক আছে, স্থির তড়িতে বল, প্রাবল্য, বিভব থেকে কি আসতে পারে? এই যে বিভিন্ন দুইটা চার্জ দিবে, মধ্যে বল কত, বা একটা ত্রিভুজ আঁকায় দিবে কিংবা একটা চতুর্ভুজ আঁকায় দিবে, এবং এটা বিভিন্ন শেপের হলে এই ছবি রিলেটেড যতগুলো ম্যাথ আছে বোর্ড কোশ্চেনে সব প্র্যাকটিস করে যান, আহামরি কিছু লাগবে না। এটার পাশাপাশি হচ্ছে একটা ম্যাথ আসতে পারে, একটা হচ্ছে যে কেন্দ্রমুখী বলে, F = mg সাথে রিলেট করতে বলবে হচ্ছে আপনার F = ইয়াটা c q1 q2 বাই বিশেষ করে এটা রিলেট করে ম্যাথ আসতে পারে। আর এই ছবিরগুলা, আর ধারক থেকে আপনাকে বিভিন্ন বলবে যে সমান্তরাল বা শ্রেণী ধারক দিবে, এটা কি শ্রেণীতে দিবে কিংবা হচ্ছে সমান্তরালে দিবে, এগুলো দিয়ে বলবে তুলো ধারকত্ব কত, কিংবা হচ্ছে আপনার যে ধারকের সঞ্চিত শক্তির পার্টটা দিতে পারে, কিংবা একক আয়তনে ধারকের সঞ্চিত শক্তি, এই পার্টগুলো একটু ভালো মতো পড়ে যান, তাহলে স্থির তড়িৎ থেকে আপনি সৃজনশীল কমন পাচ্ছেন। যদি এখান থেকে এনে হয় দুইটা সৃজনশীল আসে, তার মানে এই দুইটা পার্ট থেকে দিবে। আরেকটা পার্ট কি বাকি আছে বলেন তো? গাউসের পার্টটা, যেখান থেকে সৃজনশীলের আসার চান্স খুব কম, কিন্তু গাউসের প্রতিপাদন থেকে কুলম্বের সূত্র প্রমাণ, ওই প্রশ্নটা থেকে মাঝে মাঝে 2 বা 3 কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, সম্ভাবনা ক্ষীণ, অল্প। ঠিক আছে, তারপর চলতড়িৎ। চলতড়িৎ থেকে কি সৃজনশীল আসবে? তুল্যরোধ। গত বেশিরভাগ কেসে তুল্যরোধ আসে, বাট সব থেকে বেশি যেটা আসবে, আসার চান্স বেশি ডিভাইডার রুলের। ডিভাইডার রুল কয়টা আছে? একটা ভোল্টেজ ডিভাইডার রুল, আর একটা হচ্ছে কি কারেন্ট ডিভাইডার রুল। তো অনেকে হচ্ছে এটা অনেকভাবে সলভ করে, মানে বিভিন্ন যে যখন বলে যে তোমার এই রোধ দিয়ে কত কারেন্ট যাবে, এই রোধের দুইটা পয়েন্টের বিভব কত, এরকম টাইপের যে ম্যাথগুলো আসছে, এগুলো সবগুলা যত পারেন প্র্যাকটিস করে যান, বিকজ এখান থেকে একটা সৃজনশীল বা একটা 3 বা 4 মাস্ট আসবে। সেই সাথে এখানে কি দিতে পারে? হুইটস্টোন। হুইটস্টোন আসতে পারে, যে আপনার এখানে কত রোধ সমান্তরালে বা শ্রেণীতে দিলে এইটা হুইটস্টোনের নীতি ফলো করবে, কিংবা ওই গ্যালভানোমিটার দিয়ে হচ্ছে কোনো কি বিক্ষেপ দিবে না, বা গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। সেটার সাথে কি অ্যাড করতে পারে? শান্ট অ্যাড করতে পারে, বাট শান্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে কি ডিভাইডার রুলের মধ্যে পড়ে, কারণ এখানে যেহেতু কি গ্যালভানোমিটার আর শান্টে কি কারেন্ট ডিভাইড হয়ে যায়, সমান্তরালে থাকে, তো এটা ডিভাইডার রুলের কনসেপ্ট দিয়ে আমি ওই ম্যাথগুলো কমপ্লিট করতে পারি। আর প্রথম দিকে যে কনসেপ্টগুলো আছে সেখান থেকে, যেমন হচ্ছে আপনার কারেন্ট V = IR, ওই কনসেপ্ট থেকে ম্যাথ আসার চান্সেস কম, বা এনার্জির পোর্শনটা, যে তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, এখান থেকে আসার চান্সেস কম থাকে, বাট এই দুইটা পোর্শন থেকে এখানে বেশি আসবে, এখান থেকে কারেন্ট বেশ আসার চান্স বেশি সম্ভাবনা। এবং সেই সাথে হচ্ছে যে আপনার ব্যাটারি, অনেকগুলো ব্যাটারির শ্রেণীতে বা সমান্তরালে যদি অ্যাড করেন, সেই কেসে কী হবে, এই কনসেপ্টগুলো এখান থেকে আসতে পারে। আচ্ছা, তারপর এখন আমি 4টা চ্যাপ্টার একসাথে কথা বলি। চ্যাপ্টার 7 ভৌত আলোক বিজ্ঞান, চ্যাপ্টার 8 আধুনিক পদার্থ বিজ্ঞান, চ্যাপ্টার 9 নিউক্লিয়ার ফিজিক্স, আরেকটা হচ্ছে কি আপনার সেমিকন্ডাক্টর। তো এই 4টা চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ডে যে মোটামুটি অনেক ইজি, কারণ এখান থেকে হচ্ছে একই জায়গা থেকে, একই পোর্শন থেকে ম্যাথ আসে, এবং যে ম্যাথগুলো করলে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, মানে যে এই 4টা জায়গা হচ্ছে যে কম পরিশ্রমে বেশি সাফল্য আসার চান্স থাকে। যেমন হচ্ছে আমি যদি চ্যাপ্টার 7 বলি, আমার হচ্ছে ম্যাথ আসার চান্স কয়টা হচ্ছে পোর্শন থেকে থাকবে? 2টা পোর্শন থেকে। ইয়ংয়ের দ্বিচির থেকে, বাচ্চাদের মনে হাতে লেখা যাচ্ছে হঠাৎ করে। আচ্ছা দেখো, ইয়ংয়ের দ্বিচের আরেকটা কি থাকবে? অপবর্তন।
আর এগুলো হচ্ছে কি তুমি সূত্রে বসাবে, ম্যাথ মিলে যাবে। জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে কখন অন্ধকার ডরা হবে আর কখন উজ্জ্বল ডরার ক্ষেত্রে কখন এনের মানটা জাস্ট একটু মাথায় রাখা লাগবে, তাইলেই হলো। ঠিক আছে, তো এই দুইটা কেস যদি যারা একটু ভালো মতো ম্যাথমেটিক্স দেখে যাবো তাদের জন্য গো আর ঘো একদম ইজি হয়ে যাবে, কারণ এর বাড়ি থেকে এখানে ওই রকম কোনো ম্যাথ দেয় না। একটু যদি পেঁচায় তাহলে বলে দিবে হচ্ছে মিডিয়ামটা চেঞ্জ করতে, তোমার বায়ু মাধ্যম থেকে যদি পানি মাধ্যম বা অন্য কোনো মাধ্যম বলে দেয় তখন হচ্ছে জাস্ট আরেকটা ফর্মুলা বসায় একটু 1 লাইন বেশি করতে হবে ম্যাথ বা 2 লাইন বেশি করতে হবে ম্যাথ, এর বাইরে কিছু না। তো চ্যাপ্টার সেটা ভৌত আলোক বিজ্ঞানে গো আর ঘো হচ্ছে এর বাইরে আসার চান্সেস নাই। আধুনিক পদার্থবিজ্ঞান আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার, পড়ার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে, না অনেক কনসেপচুয়াল একটা টপিক এবং কনসেপচুয়াল একটা বিষয়। কিন্তু যদি আমি হচ্ছে এখন পরীক্ষাতে ম্যাথ করতে বসি তো তখন হচ্ছে আমার 3টা জায়গার বেশি এখান থেকে কোশ্চেন আসে না। একটা হচ্ছে কি গতিশীল পর্যবেক্ষকের ম্যাথটা, তাই না, দৈর্ঘ্য, সময়, ভর। দৈর্ঘ্য কী হবে, কমবে, সময় বাড়বে, ভর বাড়বে, মানে সব খারাপ জিনিসটা হবে, খাটো হবে, বয়স বাড়বে, ভর বাড়বে, তাই না। আচ্ছা, তারপরে আরেকটা কি হচ্ছে কম্পটন ইফেক্ট, আরেকটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তাই না। তো এই 3টা টপিকের বাইরে কোনো সৃজনশীলের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আপাতত দেবে না। যদি একটু দেয় তোমার ডি ব্রগলি কনসেপ্টটা দিবে, জাস্ট এই দুইটার মধ্যে। ডি ব্রগলি কই দিতে পারে, ডি ব্রগলিটা চাইলে দিতে পারে, আর কিছু না। ঠিক আছে, ডি ব্রগলিটা এটার সাথে অ্যাড করে দিতে পারে, দুইটা যেকোনো এটার সাথে অ্যাড করে দিতে পারে। তো এর বাইরে এখান থেকে ওইরকম কিছু ম্যাথ নেই। আর যদি দেয় তোমার এইটার সাথে হচ্ছে তোমার অ্যাড করবে, প্লাস করবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ঘনত্ব রো আর একটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, তো এখন ঘনত্ব বা এনার্জি কি কনসেপ্ট করতে, এনার্জির ক্ষেত্রে এম লাগবে ইকুয়ালস টু এমসি স্কয়ার, তাহলে এম এর পরিবর্তন এখানে লাগবে, আর ওর ক্ষেত্রে এম ভি, তো আয়তনেরটাও লাগবে, প্লাস হচ্ছে এখানে ওর নিজস্বটাও লাগবে। কি জন্য বলে যে এম এরটাও লাগবে। তো এই কনসেপ্টের একটা ম্যাথ আমি বইটা আসছিল, আমি এটা একটা ভিডিও বানাবো তোমাদেরকে দিব। আচ্ছা, তো এখানে একটা ছোট একটা তোমাদেরকে কোয়েশ্চেন আস্ক করে যায়, দেখি তোমরা এটা অ্যান্সার দিতে পারো কিনা। কোনো একটা অবজেক্ট 0.7c ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, আরেকটা অবজেক্ট 0.8c, যেখানে c হচ্ছে এখানে আলোর বেগ, c হচ্ছে কি এখানে আলোর বেগ, দুইটা একে অপরের দিকে আসতেছে। এখন আমি তোমাকে বললাম এটা যদি a হয়, এটা যদি b হয়, এর সাপেক্ষে b এর বেগ কত হবে? দেখি কেউ অ্যান্সারটা বলতে পারো কিনা। 2 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি কমেন্টে লিখে জানো। ঠিক আছে, তো তোমরা কমেন্টে ঠুস করে লিখে দিবা কি, যেহেতু এর 0.8, তাহলে কি হবে 0.7c প্লাস 0.8c ইকুয়ালস টু 1.5c। যারা এইভাবে ম্যাথটা করছো তোমরা বলো তো কি করছো, ভুল করছো। এটার অ্যান্সার হবে সি। কেন সি হবে, উত্তরটা তোমাদের থেকে আমি আশা করতেছি। তো এটার উত্তরটা আমি, যারা তোমরা কমেন্টে ভুল লিখবা বা সঠিক লিখবা, যে লিখলাম না, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখি এটা আমাকে কমেন্টে জানাও তোমরা। ঠিক আছে, তো 7 থেকে কি আসবে আমি জানলাম, 8 থেকে কি আসবে জানলাম। তাহলে দেখো অল্প কিছু টপিক পড়লে কিন্তু আমি কি গোয়ার ঘরের জন্য পারফেক্টলি রেডি হইতে পারবো। আচ্ছা, তারপরে নেক্সটে আমরা হচ্ছে এতে যাই, চ্যাপ্টার 9 এর কাছে যাই। চ্যাপ্টার 9 নিউক্লিয়ার ফিজিক্স। কোয়েশ্চেন আসার প্রশ্ন কোথায়, একটা প্রথমে এই ফর্মুলা দিয়ে, তাই না, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটার সাথে কি হবে, প্লাস হচ্ছে অর্ধায়ু, শেষ। আচ্ছা, একটু উল্টাপাল্টা দিছি, অর্ধায়ু। ওকে, n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ল্যামডা হচ্ছে এখানে ক্ষয় ধ্রুবক, টি হচ্ছে কত সময় পরে, n হচ্ছে কি টি সময় পর তার কতটুকু প্রেজেন্ট আছে, n0 হচ্ছে আদি অ্যামাউন্ট। ঠিক আছে, তো এটার সাথে এই দুইটা কনসেপ্ট মিলে কি এখানে একটা ম্যাথ আসতে পারে। আরেকটা কি আসতে পারে দেখি, আপনারা বলেন। আরেকটা কি আসবে বলেন দেখি। বন্ধন শক্তি। তো বন্ধন শক্তি দিয়ে ম্যাথ আসবে। এখন বন্ধন শক্তির সাথে
অনুশক্তি মানে কি, এখানে আপনার অবভিয়াসলি কি ভর ত্রুটি আসবে, তাই না? তো ভর ত্রুটির ফর্মুলা সেটা আমাকে মাথায় রেখে এখানে ম্যাথগুলো করতে হবে। তো এই দুইটার বাইরে এখানে ম্যাথমেটিক্যাল কোনো প্যারা নাই যে এখান থেকে ওইরকম কোয়েশ্চেন আসবে, এরকম কোয়েশ্চেন আসবে। তো এই দুইটা বলে কি চ্যাপ্টার 9 থেকে সৃজনশীল অ্যান্সার করা ইজি, ঠিক আছে? তারপরে 10 সেমিকন্ডাক্টর, অর্ধেক আইসিটি অর্ধেক ফিজিক্স, তাই না? তো এই আইসিটির পার্টটাকেও ফিজিক্সের অন্তর্ভুক্ত আসলে। তো আপনার এখানে হচ্ছে অ্যালফা বিটা থেকে ম্যাথ আসবে, ঠিক আছে? এখন অ্যালফা বিটা থেকে গ বা ঘতে ম্যাথ আসবে, সেই সাথে থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন আসতে পারে। থিওরিটিক্যাল কোয়েশ্চেন হিসেবে কী আসতে পারে, যে কোনো একটাকে আপনি হচ্ছে ট্রানজিস্টরের ব্যাখ্যাটা, এনপি এর যে কার্যক্রমটা সেটা ব্যাখ্যাটা, সেই সাথে হচ্ছে আপনি রেকটিফায়ারের কাজ ওগুলার ব্যাখ্যা, এগুলা টাইপ থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। সেই সাথে হচ্ছে ম্যাথমেটিক্যাল আসলে আলফা এবং বিটা এটার ম্যাথে আসতে পারবে। এবং গতবার ঢাকা বোর্ডে দেখা গেছে আপনার নাম্বার সিস্টেম থেকে সৃজনশীল দিছে। তো লাইক গতবার আমি হচ্ছে যে সৃজনশীলগুলো প্রেডিক্ট করছিলাম আর কি ফিজিক্স ফার্স্টের ঢাকা বোর্ডের কেজে আর কি। তো ঢাকা বোর্ডে আমি যাদেরকে পড়াইছি, ঢাকার বাইরে ওইভাবে পড়াইনি, বাট ঢাকা বোর্ডে আমি বেশি পড়াইছি। তো ঢাকা বোর্ডে ফিজিক্স ফার্স্টে যে সৃজনশীলগুলো প্রেডিক্ট করছি দেখা গেছে আমার সবগুলাই মিলছে, যে 8টার মধ্যে 8টা মিলছে। কিন্তু ফিজিক্স সেকেন্ডে এসে 8টার মধ্যে 7টা মিলছিল, একটা মিলে নেই। কজ আমি বলছিলাম এখানে হচ্ছে আপনার সার্কিট দিয়ে কিংবা হচ্ছে আলফা বিটার এখান থেকে কোয়েশ্চেন আসবে, কিন্তু দিয়েছিল নাম্বার সিস্টেম থেকে কোয়েশ্চেনটা গেটের। তো যারা আইসিটিতে গেট ভালো পারেন তাদের কাছে এই পার্টটুকু আলাদা করে নিজের মতো করে পড়ার কিছু নেই, ঠিক আছে? আইসিটি চ্যাপ্টার 3 যারা পারেন তাদের কাছে চ্যাপ্টার 10-এর এই পার্টটুকু অনেক ইজি হওয়ার কথা। তো আই থিঙ্ক সবাই ফিজিক্স ফার্স্ট সেকেন্ডে কীভাবে পড়বেন তার একটা আইডিয়া পাইছেন বা একটা ভিউ পাইছেন। এখন হচ্ছে আমি এমসিকিউ প্র্যাকটিস করবো কই থেকে, তাই তো? ভাই এমসিকিউ প্র্যাকটিস করবো কই থেকে? আপনারা আমি কি বলছিলাম 2 আওয়ার থেকে 3 আওয়ার টাইম বের করতে, তাই না? এই টাইমের মধ্যে বেশি না 30 মিনিট আপনি এমসিকিউরে দেন। 30 মিনিট কারে দেবেন, এমসিকিউরে দেবেন, বাকিগুলো আপনি বইয়ে দিবেন, তাই না? এখন এমসিকিউটা আমি কই থেকে প্র্যাকটিস করতে পারবো? প্রথম হচ্ছে বইয়ের অনুশীলনী। বইয়ের অনুশীলনীতে 100, 120 ওরকম করে অনেকগুলো অবজেক্টিভ দেওয়া আছে, আপনারা ওইগুলো চাইলে প্র্যাকটিস করতে পারেন। এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে 21, 22, 23 এই 3 সালে যতগুলো অবজেক্টিভ আসছে সবগুলো বোর্ডে সেগুলো প্র্যাকটিস করবেন। এতটুকু যদি প্র্যাকটিস করতে পারেন আপনি 150 পাওয়ার মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাইতে পারবেন। এবং যদি আপনার প্রিপারেশন আরও বেশি ভালো থাকে এভাবে পড়ার পরে বা আরও রিভিশনের মাধ্যমে, এখন প্রিপারেশন ভালো হয় কেমনে, আপনার তো পড়া শেষ হওয়ার পর আপনি যত ভালোভাবে লাস্টে রিভিশন দিতে পারবে তার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে এবং সেই হচ্ছে পরীক্ষাতে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ। আশা করি সবার জন্য অনেক দোয়া থাকলো, সবাই ভালো মতো পড়াশোনা করেন, ভয় পান না, কিছু হলে আমাদেরকে জানান, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।